সালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বিজয়ের মাস 1971 সালের এই ডিসেম্বরে আমাদের মহান বিজয় দিবস। এই দিনে জামাত, আল বদর, আল শামস, নেজামে ইসলামী, রাজাকার, শান্তি কমিটি এবং মুসলিম লীগ পাকিস্তানি সেনাবাহিনীর সাথে একসাথে 16ই ডিসেম্বরে সাহরওয়ার্দী উদ্যানে বাঙালি এবং ভারতের যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করে 93,000 অথবা 94,000 সেনাবাহিনী নিয়ে। সেদিন থেকে ভারতের প্রধান শত্রু বাঙালিরা হচ্ছে দ্বিতীয় শত্রু। এখন এই যে পাকিস্তান ভারতকে প্রথম শত্রু, বাঙালিকে দ্বিতীয় শত্রু ভাবে, এর কারণটা কি? এর কারণটা মূলত এখানেই নিহিত যে 1971 সালে তারা নাকে খত দিয়ে মাথা নত করে পায়ের কাছে অস্ত্র রেখে সারেন্ডার করেছিল। সেই সারেন্ডার দলিলে স্বাক্ষর করেছিলেন তিনি কাদের পক্ষে? রাজাকার, আল বদর, আল শামস এবং এই জামাতে ইসলামীর পক্ষে। তো এখন পাকিস্তানের যে গাত্রদাহ, বাংলাদেশ সৃষ্টির পরে জামাতে ইসলামী কিন্তু বাংলাদেশে চলে এসছে। বাংলাদেশের পতাকা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, মানচিত্র সবকিছুই তারা মেনে নিয়েছে। গত 53 বছরে, বিশেষ করে 91 পরবর্তী সময় আমরা দেখে এসেছি জামাতে ইসলামকে বিভিন্ন জায়গায় বলতে যে আমরা তো বাংলাদেশ বিরোধী নই, আমরা তো পাকিস্তানের নয়, আমরা পাকিস্তান প্রেমী নয়, আমরা মুক্তিযুদ্ধ বিরোধী নয়, তারা বলে এসছে। কিন্তু বিএনপিও এক পা বাড়িয়ে বলতো যে এই মহান স্বাধীনতার যে ডাক, এই ডাকটা দিয়েছিলেন জিয়াউর রহমান। তারা বলতেন সত্য মিথ্যা সেটা নিয়ে একটা ভিন্ন ডিবেট আছে, সেই ডিবেটটাতে আমরা কখনো বিশ্বাস করি না জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন। হ্যাঁ, তিনি মুক্তিযুদ্ধের একটি ঘোষণা 27 তারিখে পাঠ করেছেন। এই স্বাধীনতার মাসে রাজাকার, আলবদররা যখন এখন দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের সপক্ষের কোন শক্তি যখন ক্ষমতায় নেই, ইভেন বিএনপিও যখন ক্ষমতায় থাকে, যেহেতু বিএনপির প্রধান জিয়াউর রহমান 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং বিএনপিতে অসংখ্য মুক্তিযোদ্ধা যারা আর্মি থেকে মুক্তিযুদ্ধে জয়েন করেছিল, তাদের একটা বিশাল গোষ্ঠী বিএনপির সাথে জড়িত ছিল। আর যারা সিভিলিয়ান মুক্তিযোদ্ধা, তাদের অল্প পরিমাণ অংশ বিএনপির সাথে জড়িত ছিল। যার কারণে বিএনপি যখন ক্ষমতায় থাকে, চাক বা না চাক, যেহেতু মুক্তিযোদ্ধাদের একটা চাঙ্ক অফ মুক্তিযোদ্ধা সেখানে ছিল, এই রাজাকার, এই আলবদররা তখন কিন্তু মাথা উঁচু করে কথা বলতে পারেনি। কিন্তু এখন বিএনপিও নেই, আওয়ামী লীগও নেই, ক্ষমতায় আছে ডক্টর ইউনূস, যিনি নিজেও একজন স্বাধীনতা বিরোধী হিসেবে আমরা দেশে প্রতিষ্ঠিত হতে দেখেছি। কারণ তিনি ক্ষমতায় এসে বলেছিলেন যে তিনি রিসেট বাটন করবেন। তো রিসেট বাটনটা কি? ভারত আমাদের বন্ধু রাষ্ট্র ছিল। ভারত শুধু আমাদের বন্ধু রাষ্ট্র নয়, ভারত কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র। ভারত 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমাদেরকে শুধু সাহায্য করেছে তা না, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। ভারত সেই রাষ্ট্র যার 54টি নদী বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে এবং এ থেকে আমাদের কৃষিকাজ, আমাদের মৎস্য উৎপাদন, আমাদের নানা রকমের শস্য উৎপাদনে ব্যবহৃত হয় এবং আমাদের এই নদীগুলোই হচ্ছে বাংলাদেশের মা। আমি আমার বহু ভিডিওতে বলেছি, বাংলাদেশ আমরা ছোটবেলা থেকে বলে এসেছি নদী মাতৃক দেশ। নদী মাতৃক মানে হচ্ছে নদী যাহার মাতা। বাংলাদেশের মাতা হচ্ছে নদী, আর নদীর মাতা হচ্ছে ভারত। এই ভারত আমাদের কাছে বন্ধুপ্রতিম রাষ্ট্র এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু পাকিস্তানের কাছে 1 নম্বর শত্রু। আর সাথে সাথে আপনি এই রাজাকার, এই আলবদর, এই আল শামস, কপালে পাকিস্তানের চিহ্ন আঁকা যেসব নতুন নতুন পাতি নেতার, অবশিষ্ট নেতার আবির্ভাব হয়েছে, তারা দেখেন না এখন পাকিস্তানের প্রেমে কতটা মশগুল? কেন মশগুল? কারণ তাদের চিন্তায় এবং চেতনায় পাকিস্তানের বাইরে যাওয়ার কোনো উপায় নেই। দেখেন, মানুষ হিসেবে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি অথবা আমাদের বাংলাদেশের এবং আরবের সবচেয়ে প্রতিষ্ঠিত ধর্ম মুসলিম, যেটাই আপনি হন, আপনি তো প্রথমে মানুষ হতে হবে। মানুষের প্রথম কাজ হচ্ছে মা, মাটি এবং মাতৃভূমি। যারা মা এবং মাটি, মাতৃভূমিকে ভালোবাসে না, তারা মানুষ না, তারা পশু। যারা অন্য দেশের, যাদের কাছ থেকে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি, তাদেরকে যখন তারা তাদের মা মনে করে, তাদের মাটি মনে করে, তাদের মাতৃভূমি মনে করে, তাদের চাইতে কুলাঙ্গার এই বাংলার জমিনে না, পৃথিবীর কোথাও জন্ম যেন না হয়। এখন এই পাকিস্তান পতাকা, চাপ্তারা মার্কা, পতাকা মার্কা লোকেরা আজকাল বলছে, এই যে মনে করেন পাগল, বাটপার, অসভ্য একটা আছে না কি, কাজী ইব্রাহিম, যার সাথে জিনেও কথা বলে, নানান রকমের চুটুল কথাবার্তা বলে। আমার কাছে মাঝে মাঝে ধারণা হয় সে মনে হয় কোনো
পতিতালয়ে দালাল টালাল হবে, কারণ তার কথাবার্তা কিন্তু এমন বাটপারে। আপনি যদি দেখেন শেখ হাসিনার সময়ে কি সুন্দর সুন্দর বঙ্গবন্ধুকে নিয়ে কথা, শেখ হাসিনাকে নিয়ে কথা, আবার দিন বদল হয়ে গেছে, তার কথাও বদল হয়ে গেছে। মুসলমানের দিল এবং মন কখনো এটা এই সিজনে সিজনে বদলায় না। এটা সব সময় সত্যের প্রতি, ন্যায়ের প্রতি, দেশ মাতৃকার প্রতি একরকমই থাকে। এই বাটপাতদেরকে আমরা প্রতিহত করেছি ৭১, আবার আমরা প্রতিহত করব এই মহান বিজয় দিবসে। ভারতের বিরুদ্ধে আজকে যেই সব স্লোগান বাংলাদেশে হচ্ছে, ভারতের বিরুদ্ধে বলে যে কি, তার চোখরাঙ্গা নিয়ে যদি ভারত ভয় পায়, আমি চাই দিল্লিতে পৌঁছুক। হারে, পেশায় রাষ্ট্র করে পরে ফেলে কোনো ছুতা, জানো না সূর্যের সাথে আমার শত্রুতা। হ্যাঁ, পেশার চোখের সাথে সূর্য মিলিয়ে ফেলে। এই পেশাদের আনাগোনা বাংলাদেশে নয়, পৃথিবীর নানান প্রান্তেই আছে। আমরা দেখলাম দেশ এমন একটি সময় আছে, দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের সাথে যাদের সম্পর্ক আছে, সেই রকমের কোনো মানুষ ক্ষমতায় না থাকার কারণে এই মুক্তিযুদ্ধ বিরোধী, এই মৌলবাদী চক্র আজকে আস্ফালন করছে। রেডিওতে যান, টেলিভিশনে যান, যে দেশের জন্য সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন, দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া, সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য, আমাদের যে হাজার বছরের ধারাবাহিকতা, এইসবের কোনো কিছুই কিন্তু এখন টেলিভিশনে নাই। এখন আছে শুধু খিস্তি খেউর। কেন খিস্তি খেউর আছে আপনাকে বলি, যে বিশিষ্টজন যারা, তারা কিন্তু অন্ধকার দিকটাকে ঢেকে রেখে আলোর দিকটা মানুষের কাছে নিয়ে যায়। মানুষের কাছে যেন আলো সংক্রমিত হয়, আলো মানে ট্রান্সফার হয় এবং সমাজ আলোকিত হয়। আর এই মূর্খ, এই গণ্ড মূর্খ, এই রাজাকার, এই আলবদরের সন্তানরা, এই ধর্মাশ্রয়ী, এই মধ্যযুগীয় বর্বর ছেলেপেলেরা, এগুলা হচ্ছে মানে অবশিষ্ট। এখন এই অবশিষ্টগুলোই কিন্তু বাংলাদেশে বিশিষ্ট হয়ে গেছে। এখন খেয়াল করে দেখেন, অবশিষ্টরা যখন বিশিষ্ট হয়, তখন একটা সমাজ, একটা রাষ্ট্র কি পরিমাণ অন্ধকারে নিমজ্জিত হয়। যে দেখেন, বাংলাদেশ না, শুধু পৃথিবীর সব দেশেই তিনটা টিম থাকে, এ টিম, বি টিম, আর একটা হচ্ছে অবশিষ্ট টিম। এখন বাংলাদেশে এ টিম আর বি টিম হলো বিএনপি, আওয়ামী লীগের ভেতরে তারা আছে। আর সি টিম যেটা আছে, এটা হলো এর বাইরের অংশগুলো। এই এখন সি টিম খেলাধুলা করছে। এখন বাংলাদেশে সি টিম দিয়ে কাজ চালানো হচ্ছে। এই যে সামনে একটি নির্বাচন, বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, আওয়ামী লীগকে আউট করা হচ্ছে। কিসের জন্য? ওই সি টিমকে নিয়ে আসার জন্য। আর এই সি টিমকে নিয়ে আসার যে প্ল্যান ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছেন না, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে তিনি রিসেট বাটন করবেন। রিসেট বাটনটা কি? মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে এই সমাজে প্রতিস্থাপন করবেন। ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র, যার সাথে আমাদের নানান ট্রেডিং এবং নানান ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সূতিকাগার, আমাদের সাথে একাত্মতা আছে, একসাথে বাধা আছে। সেই এবং বাংলা নামে যে পশ্চিমবঙ্গটি রয়েছে, এটি কিন্তু ১৯১১ সাল পর্যন্ত একসাথে ছিল। ইভেন ১৯১১ সালের পরও, বঙ্গভঙ্গের পর, ৬ সাল থেকে ১১ সাল বাদ দিলে, ৪ সাল থেকে ১১ সাল বাদ দিলে ১৯০০, আর বাকি সব সময় কিন্তু এই বাংলা ১৯৪৭ সাল পর্যন্ত একটি মাত্র ভূখণ্ডের ছিল, এবং এটা একটি দেশের মতোই ছিল, বঙ্গদেশ। সেই বঙ্গদেশের অর্ধেক ভারতে, অর্ধেক বাংলাদেশে। সুতরাং তাদের সাথে আমাদের সেই রকম হেরিটেজ। তাদের বিরুদ্ধে আমাদেরকে পাকিস্তানপন্থী করবে, ভারতকে বন্ধুপ্রতিম রাষ্ট্রকে শত্রু ঠেলে দিয়ে। তারপর অবশিষ্টদেরকে প্রতিস্থাপন করবে বিশিষ্টজনদের পরিবর্তে। ঠিক এমনিভাবে এই সমাজে, এই রাষ্ট্রে অর্থনীতিকে উপরে নেওয়ার জন্য তো ডক্টর ইউনূস, তাই না? কিন্তু আপনি যদি দেখেন, বাংলাদেশে বাংলাদেশি টাকায় ৪,০০০ বিলিয়ন, মানে ৪০০ বিলিয়ন প্রতি বছর আমাদের বাংলাদেশি টাকায় আমরা জিডিপি, আমাদের গ্রোথ হয়েছে, অর্থাৎ 7.5%। আর এখন সেটার গ্রোথ হচ্ছে 3.5%, অর্ধেকেরও নিচে। তার মানে প্রতি বছর ২০০ বিলিয়ন আমাদের সমাজে নাই। অর্থাৎ আমাদের যে ২০০ বিলিয়ন উৎপাদন, সেটা এখন নাই হয়ে গেছে। মানুষের জীবনে হাহাকার চলছে। এটাই ডক্টর ইউনূসের রিসেট। একটা উন্নয়নশীল দেশকে একটা অবনত দেশে পরিণত করবে, যে দেশটি পৃথিবীর টপ গ্রোথের যে রাষ্ট্রগুলো ছিল তাদের মধ্যে ছিল, সেটাকে লোয়েস্ট গ্রোথের রাষ্ট্রে নিয়ে গেল। তো ঠিক এমনিভাবে এই ১৬ই ডিসেম্বরে আমাদের ভারতে একটি স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হবে, বিজয় দিবসের অনুষ্ঠান হবে লন্ডনে। আমরা ১৫ই ডিসেম্বর রাত্রে একটি বড় অনুষ্ঠান করব। আর পৃথিবীর আরো নানান দেশে হবে, কিন্তু বাংলাদেশে সেরকম কোনো জাতীয় অনুষ্ঠান নেই, নেই কোনো কুচকাওয়াজ। কেন নেই? কারণ ডক্টর ইউনূস যতদিন ক্ষমতার মসনদে আছে, ততদিন পাকিস্তানি ধারার
রাজনীতি বাংলাদেশে চলবে। বাংলাদেশি দ্বারা রাজনীতিও চলবে না, মুক্তিযুদ্ধের সপক্ষে রাজনীতিও চলবে না। এই ৭১-এর রাজাকার মনস্ক এই মানুষটি বাংলাদেশের মসনদে বসে বাংলাদেশটাকে যে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, এর এই জায়গা থেকে বাংলাদেশ ২০ বছরও বেরিয়ে আসতে পারবে না। ভারত আমাদের সাথে ৫০ বিলিয়নের বিভিন্নভাবে ট্রেড হতো ভারতের মধ্যে দিয়ে, কিছু আমাদের সাথে ভারতের হতো, কিছু আমরা ভারতের মধ্যে দিয়ে অন্য দেশে করতাম। এইভাবে আদান প্রদানে বাংলাদেশের অর্থনীতির সাথে বিশাল একটা সম্পর্ক ছিল ভারতের। এখন ভারত সেই ট্রেড অনেকটাই বন্ধ করে দিয়েছে। এর কারণটা কি? বাংলাদেশও চায় না আর ভারতও চায় না। এর ফলে যেটা হয়েছে, গার্মেন্টস শিল্পগুলো মরে যাচ্ছে। শিল্পের যে স্থানীয় কাঁচামাল বাইরে যেগুলো বিদেশ থেকে আনা হতো, ভারত থেকে যে অংশটা আসতো সেটা এখন আর আসছে না। ভারত ইচ্ছা করেই এখন আর বাংলাদেশের সাথে ব্যবসা করতে তত আগ্রহী না, যার ফলে ভারতের ক্ষতি হচ্ছে, আবার বাংলাদেশের ক্ষতিটা তার দ্বিগুণ হচ্ছে। ভারত অনেক বড় শক্তি, ১০ বিলিয়ন যদি তারা ট্রেড না করে, তাদের অর্থনীতির যে সাইজ, ১০ বিলিয়ন হয়তো তাদের ১%, আর ১০ বিলিয়ন আমাদের ৫০%, ৩০%, ২০%। সুতরাং আমাদের ক্ষতিটা ভারতের চাইতে অনেক বেশি হচ্ছে। এখন আপনি আমাদের দেশ থেকে উৎপাদন করবেন, আমাদের দেশে পোর্ট আনবেন, পোর্ট এনে এখানে খালাস করে মালটা সাপ্লাই দিবেন কোন দিক দিয়া? ভারতের দিক দিয়া। ভারত আপনাকে দেবে না। সুতরাং আপনি পোর্ট যত বড়ই করেন, যদি ভারতের সীমানা, ভারতের জায়গা ব্যবহার করতে না পারেন, আপনি নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, আপনার বাপের দেশ কোনো জায়গায় পাঠাতে পারবে না। আসুন, এই মুক্তিযুদ্ধের যে বিজয়ের মাস ১৬ই ডিসেম্বর সামনে, এই ১৬ই ডিসেম্বরকে সামনে রেখে আমরা প্রতিজ্ঞা করি, আমরা এই অন্ধকারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাব। ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র ছিল, তারা আমাদের সাথে সবসময় ছিল, ভবিষ্যতেও থাকবে। কারণ বন্ধুত্ব দুদিনেই বেশি দরকার। আর পাকিস্তান আমাদের ৭১-এর শত্রু ছিল, এখনো শত্রু। পাকিস্তান শুধু বাংলাদেশের শত্রু না, পুরো বিশ্বের জন্য শত্রু। কেন পুরো বিশ্বের শত্রু? কারণ তারা উৎপাদন করে মৌলবাদ, আর এই মৌলবাদ আর জঙ্গিবাদ দিয়ে সারা বিশ্বকে তারা বিষিয়ে তুলেছে। যার কারণে পৃথিবীর কোনো দেশে যাইয়া যদি আপনি ফাঁকি বলেন, এটাকে তারা গালি মনে করে। খেয়াল করে দেখেন, বাঙালিকে বাঙালি বললে কিন্তু কেউ এটাকে গালি মনে করে না। পাকিস্তানিদেরকে যদি ফাঁকি বলে, তাহলে কিন্তু তারা এটাকে গালি মনে করে। কেন মনে করে? কারণ তারাও জানে পাকিস্তান হয় ভিক্ষা করতে যায় সৌদি আরবে, নয় চুরি করতে যায়। পুরা পৃথিবীর যেখানে যায় সেখানেই তারা দুর্নীতির সাথে জড়িত এবং ধর্ষণের সাথে জড়িত। ব্রিটেনে সবচাইতে বেশি দর্শনকারীর বাড়ি হচ্ছে পাকিস্তান। রাষ্ট্রীয়ভাবে আপনি একটু গুগল করে দেখেন যে ব্রিটেনে যে ইয়াং গার্লদেরকে গ্রুমিং করে কারা দর্শনের শিকার করে, এটা আপনি ইউটিউবে যান অথবা আপনি গুগলে যান, আজকে দেখেন, দেখবেন ১ নম্বরে পাকি, ২ নম্বরে আফগান। তো এই পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, ইরাক অথবা এই সোমালিয়া বানানোর যে ধান্দা ডক্টর ইউনূসের, আমরা তা হতে দেব না। ভালো থাকবে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আজকে জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার ভাষণ দিয়ে আগামী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন এবং যতদূর জানি আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ই ফেব্রুয়ারি ২০২৬। সূত্র নিশ্চিত করেছে যে গতকাল প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয়েছে এবং এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। ইউনূস প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে যে তারা মনে করে এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রমের অনুমতি দিলে আওয়ামী লীগ দেশে হয়তো অরাজকতা সৃষ্টি করবে এবং সেটি সামাল দেওয়া ইউনূস প্রশাসনের পক্ষে কঠিন হয়ে যাবে। সুতরাং তারা এই মুহূর্তে আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচনটি করবে। নিন্দুকেরা বলছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে ক্ষমতা দখলের একটা পরিকল্পনা করা হয়েছে ইউনূসের এবং ইউনূস তার পছন্দের দলের হাতে ক্ষমতা দিয়ে আসতে চায় এবং এর জন্য তিনি যদিও মুখে বলছেন যে পৃথিবীর অন্যতম সেরা নির্বাচন তিনি জাতিকে উপহার দিতে চান, প্রথমতই সংখ্যাগরিষ্ঠ ভোটারের পছন্দের দল আওয়ামী লীগকে বাদ দিয়ে তিনি নির্বাচনটাকে অগ্রহণযোগ্য এবং খেলো করে ফেলেছেন। তারপরেও তিনি এটিকে পৃথিবীর সেরা নির্বাচন কোন হিসেবে বলছেন জানি না, তবে তিনি তার পছন্দের দলকে ক্ষমতায় আনার জন্য প্রয়োজনে যে কোনো লেভেলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবার জন্য তৈরি হয়ে আছে। এই অবস্থায় দেশবাসী অপেক্ষা করছে, কারণ এই প্রথম একটা নির্বাচনের তফসিল ঘোষিত হচ্ছে না। এর আগে ২০০৮ সালে দেখা গেছে যে ঘোষণার পরে ৫ বার নির্বাচন তফসিল পরিবর্তন করা হয়েছে। ২০০৬ সালে যখন খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করেছিলেন, সেই সময় কিছুদিনের জন্য প্রধান উপদেষ্টা হয়েছিলেন সেই সময় রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর ইয়াজউদ্দিন। তিনি একটি নির্বাচনের তারিখ দিয়েছিলেন ২০০৭ সালে, কিন্তু সেই নির্বাচনটি হয়নি।
সেই নির্বাচনের আগেই 111 সরকার আহ, এসেছিল। সুতরাং নির্বাচন তফসিল ঘোষণা করা মানেই যে নির্বাচন হয়ে যাবে এমন কোনো কথা নেই। আপনারা অনেকেই জানেন যে গত নভেম্বরে এবং এই ডিসেম্বরের এ পর্যন্ত ভারতে অনেক ডেভেলপমেন্ট হয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে। ভারত এবং আমেরিকা তারা যে ডিফেন্স চুক্তিটা সম্প্রতি স্বাক্ষর করেছে, 10 বছর মেয়াদী এই ডিফেন্স চুক্তিতে তারা অনেকগুলো ইস্যু আলোচনার পাশাপাশি বাংলাদেশ নিয়েও তারা আলোচনা করেছে এবং বাংলাদেশের ব্যাপারে তারা দফায় দফায় বৈঠক করেছে এবং সর্বশেষ বৈঠকটি করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গার। তাদের এই সিরিজ বৈঠকের মধ্যে তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছে বাংলাদেশের ব্যাপারে, তাদের একটা হলো যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হবে এবং প্রশাসনকে দুর্নীতি ও প্রভাব মুক্ত করা হবে এবং যেসব আমলার বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ আছে তাদের সরিয়ে দেওয়া হবে। বাংলাদেশে জঙ্গি কার্যক্রম এবং জঙ্গিদের কার্যক্রমের অর্থায়ন এ দুটো বন্ধ করতে হবে। তো এই সিদ্ধান্তগুলো তারা নিয়েছিল এবং বাংলাদেশে আইএসআই এর যেসব কর্মকর্তারা কর্মরত রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, তাদের বাংলাদেশ থেকে সরে যাওয়ার জন্য বারবার বলা হয়েছে এবং আজকে 12ই ডিসেম্বরের মধ্যেও তাদের আবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সরে যেতে বলা হয়েছে। তো এই দিকে ভারত পাকিস্তান যখন এই আলোচনাগুলো করছে এবং 5ই ডিসেম্বর বাংলাদেশের সময় রাত এবং আমেরিকার সময় তখন দিন, এই যে বাংলাদেশের ব্যাপারে যেগুলো বললাম, ইনক্লুসিভ নির্বাচন, আহ, দুর্নীতি ও প্রভাব মুক্ত একটা প্রশাসন, একটা লেভেল প্লেইং ফিল্ড, ইন্দো প্যাসিফিক রিজিয়নে একটা স্বস্তি বজায় রাখা এবং এই অঞ্চলে চীনা প্রভাব খর্ব করতে, হ্যাঁ, একসাথে ভারত এবং আমেরিকা কাজ করবে, এই সব সিদ্ধান্ত ট্রাম্পকে জানানো হয়েছে এবং ট্রাম্প এগুলো সব অ্যাপ্রুভ করেছেন এই যে 5ই ডিসেম্বর বাংলাদেশ সময় রাত্রে, যেটা বললাম। তো একদিকে দিল্লি এবং ওয়াশিংটন যখন ভাবছে এবং দিল্লি ওয়াশিংটনের এই আলোচনাগুলো এগুলো কূটনৈতিক চ্যানেলে ডক্টর ইউনূসের কাছে পৌঁছানো হয়, ডক্টর খলিলের মাধ্যমেও ডক্টর ইউনূসের কাছে পৌঁছানো হয়। আপনারা জানেন যে ডক্টর খলিল বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তিনি মার্কিন প্রশাসনের পক্ষেই বেসিক্যালি ডক্টর ইউনূসের এই উপদেষ্টা পরিষদের সদস্য এবং তিনি বলেন যে আমি ডক্টর ইউনূসের রিক্রুট না, আমি আসলে মার্কিন সরকারের পক্ষ থেকেই কাজ করছি। তো ডক্টর খলিল এই তথ্যগুলো নিয়মিতই ডক্টর ইউনূসের কাছে পৌঁছে দিয়েছেন। আপনারা জানেন যে কদিন আগে ডক্টর খলিল কাতারেও গিয়েছিলেন, সেখানেও তিনি একাধিক বৈঠক করেছেন, সেখানে ভারতীয়, মার্কিন এবং কাতারের প্রতিনিধিরা উপস্থিত ছিল। সেই বৈঠক থেকে ফিরেও তিনি সব আপডেট ডক্টর ইউনূসকে জানিয়েছিলেন। ডক্টর খলিল যখন ডক্টর ইউনূসকে এইসব আপডেট জানান তখন এক পর্যায়ে ডক্টর ইউনূস বেশ ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন এবং ডক্টর খলিলকে বলেছেন যে আমি আপনাকে পাঠাই আমাদের কথা বলবার জন্য আর আপনি ফিরে আসেন আমার প্রস্থানের রোডম্যাপ নিয়ে, আপনি একটা বেঈমান। এই ডক্টর ইউনূস ডক্টর খলিলকে বেঈমান পর্যন্ত বলেছিলেন এবং এই ঘটনায় ডক্টর খলিল বেশ আহত বোধ করেছিলেন। তারপরেও ডক্টর খলিল খুব চেষ্টা করে যাচ্ছেন। ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্যই চান যে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হোক, কিন্তু আসিফ নজরুল, রেজওয়ানা চৌধুরী এবং আদিলুর রহমান, এই 3 উপদেষ্টা এবং ডক্টর ইউনূস, এরা 4 জন মিলে চান যে আওয়ামী লীগকে বাদ দিয়ে তিনি একটি নির্বাচন করবেন এবং যদিও তিনি দাবি করছেন যে এটা পৃথিবীর অন্যতম সেরা নির্বাচন হবে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভোটারের পছন্দের দলটিকে দূরে রেখে তিনি কি নির্বাচন করবেন এটা ঠিক এটা মানে সবাই বুঝতে পারছে। আর বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণা মানেই যে নির্বাচন হবে এমন কোনো কথা নেই, এর আগেও আমরা সেটা দেখেছি। সুতরাং আজকের এই নির্বাচনের তফসিল, নির্বাচনের তারিখ ঘোষণা, এর মধ্য দিয়ে বাংলাদেশকে একটি গভীর সংকটের দিকে ঠেলে দেওয়ার একটা চেষ্টা ডক্টর ইউনূস করলেও আমাদের দেখতে হবে যে আওয়ামী লীগ এটাকে কিভাবে নেয়। যে পরাশক্তিকে ডক্টর ইউনূস পুষতেছেন না, ডক্টর ইউনূস দিল্লি এবং ওয়াশিংটনকে পুষেন না, তিনি তার প্রশাসন আরো 2টো মহল এর পেছনে জড়িত আছে যারা তাড়াহুড়া করে একটা নির্বাচন
করে ফেলতে যাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে আরো কিছু ঘটনা ঘটছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা দেখছি যে ৩ বাহিনীর প্রধান, বিশেষ করে বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান একের পর এক বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে মিটিং করছেন। কি আলোচনা করছেন তারা, এটা একটু, এবং জেনারেল ওয়াকার খানকে আমরা দৃশ্যপটে কম দেখছি। তিনি ব্যস্ত আর্মির গুরুত্বহীন অথবা কম গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে। এই মুহূর্তে আমেরিকার একটা সামরিক প্রতিনিধি দল তারা বাংলাদেশে রয়েছে এবং তারা সেই তাদের যে অনুষ্ঠান সেটি শুরু হয়েছে। উদ্বোধনী শেষে তাদের একজন ব্রিগেডিয়ার জেনারেল সারা, তিনি আমাদের আর্ম ফোর্সেস ডিভিশনের লেফটেন্যান্ট জেনারেল কামরুলের সাথে মিটিং করেছেন এবং সারাও জানিয়েছেন তার সরকার একটি ইনক্লুসিভ নির্বাচন বাংলাদেশে চায়। এর আগে কমনওয়েলথের মহাসচিব এসেছিলেন এবং তিনি বলেছেন ইনক্লুসিভ নির্বাচন না হলে কমনওয়েলথের যে সদস্য দেশগুলো আছে তারা এই নির্বাচনে সহায়তা করবে না। তো আন্তর্জাতিক চাপ যখন বাড়ছে ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে, লেভেল প্লেইং ফিল্ডের পক্ষে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের পক্ষে, তখন ইউনূস অনেকটা ঘাওড়ামি করে তার মতো করে নির্বাচনটি করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তিনি আদৌ এই নির্বাচনটি অনুষ্ঠান করতে পারবেন কিনা। আর আমরা যদি ভুলে না যাই, আওয়ামী লীগ কিন্তু আগে থেকেই বলেছে ডক্টর ইউনূসের অধীনে তারা কোনো নির্বাচনে যাবে না। সুতরাং ইনক্লুসিভ নির্বাচন যদি হয় তাহলে সেই নির্বাচনটি ডক্টর ইউনূসের অধীনে হবে কিনা সেটিও একটি প্রশ্ন। আজকে অনেকগুলো প্রশ্ন আপনাদের সামনে রেখে গেলাম, অনেকগুলো সম্ভাবনার কথা বললাম, ঝুঁকির কথা বললাম। এর মধ্যে আশাবাদী এবং হতাশ হবার মতো অনেকগুলো উপাদান আছে, কিন্তু এটি আবার শেষ পর্ব নয়। সাথে থাকুন, পাশে রাখুন। রাজনীতিতে এখন অনেকগুলো ইন্টারেস্টিং ঘটনা ঘটবে। এই ঘটনাগুলো দেখতে হবে। এই মুহূর্তে হতাশ হওয়া যাবে না। আজ এ পর্যন্তই।